আসসালামু আলাইকুম, শুভ সকাল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে। আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন। আপনারা জানেন আমাদের বৈশাখী টিভির সবার ডাক্তার অনুষ্ঠানটির মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে অপচিকিৎসা এবং অপচিকিৎসকদেরকে প্রতিহত করা, এছাড়া জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করা। বরাবরের মতোই আমরা প্রতিদিন একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সেটে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের আজকের অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে। আপনারা আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি যদিও খুব কমন না, খুব সাধারণভাবে হয় না, কিন্তু তারপরেও তরুণ পুরুষদের মধ্যে যাদের বয়স 15 থেকে 40 বা 15 থেকে 35 এদের মধ্যে এই রোগটার প্রবণতা বেশ বেশি। এবং এই মাসটা এপ্রিল মাস হচ্ছে অন্ডকোষের ক্যান্সার বা টেস্টিকুলার ক্যান্সারের সচেতনতার মাস। তাই আমরা আলোচনা করব আজকে টেস্টিকুলার ক্যান্সার বা অন্ডকোষের ক্যান্সার নিয়ে। এবং আমাদের সাথে আমাদের সেটে আলোচনার জন্য উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ গোলাম জিল আসমাউল হুসনা, যিনি দেশের স্বনামধন্য ক্যান্সার স্পেশালিস্ট। আমি ডাক্তার মোহাম্মদ গোলাম জিল আসমাউল হুসনাকে বৈশাখী টিভির পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর রাজীব আল আমিন ভাই। বৈশাখী টিভিকেও ধন্যবাদ আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য। যেটা আপনি বলছিলেন, এপ্রিল টেস্টিকুলার ক্যান্সার সচেতনতা মাস। টেস্টিকুলার ক্যান্সার মানে পুরুষের অন্ডকোষের ক্যান্সার, যেটা নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। আসলে এটা আপনি যেরকম বলছিলেন যে খুব কমন না, আমাদের পপুলেশনে আরও কমন না, যেটা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো। কিন্তু এটা নিয়ে আমাদের সমাজে ট্যাবু আছে যে পুরুষের অন্ডকোষের ক্যান্সার নিয়ে দেখা গেল যে যাদের হচ্ছে তারা অনেক দিনই ডাক্তারের সংস্পর্শে আসতেছেন না, যার ফলে আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে রোগটা বেশ অ্যাডভান্স হয়ে আমাদের কাছে আসছে। সুতরাং টেস্টিকুলার ক্যান্সার বা এই ধরনের ক্যান্সার নিয়ে আমরা কথা যদি না বলি তাহলে বরং সচেতনতার অভাব হবে। সেই জন্য মেডিকমকে ধন্যবাদ, বৈশাখী টিভিকে ধন্যবাদ যে এই ধরনের আলোচনার সুযোগ এবং দর্শকদেরকে জানানোর সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমাদের টার্গেটই হচ্ছে যে যে কোনো ক্যান্সার, মানুষ যেহেতু আছে পৃথিবীতে রোগ হতেই পারে, যে কোনো ক্যান্সার খুব আর্লি স্টেজে যদি ধরা যায়, প্রথম দিকে যদি ধরা যায়, সেটা চিকিৎসাটা সহজ হয়ে যায়। আপনারা এটা নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। ডক্টর গোলাম জিল আসমাউল হুসনা, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইব অন্ডকোষের ক্যান্সার বলতে আমরা আসলে কোন কোন ক্যান্সার বা কোন অবস্থাটাকে বুঝি? ধন্যবাদ রাজীব ভাই। অন্ডকোষের ক্যান্সার আমরা যেটা বলছিলাম যে আমরা জানি যে পুরুষের স্ক্রোটামের মধ্যে দুটি অন্ডকোষ থাকে। অন্ডকোষের ক্যান্সারের একটা সহজ সাধারণ সংজ্ঞা আছে, যারা আমরা মেডিকেল স্টুডেন্ট ছিলাম প্যাথোলজিতে জানি যে কোষের অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধি ক্যান্সার। একইভাবে অন্ডকোষের অনিয়ন্ত্রিত অস্বাভাবিক বৃদ্ধি অন্ডকোষের ক্যান্সার। সাধারণত অন্ডকোষের ক্যান্সার প্রাইমারি হতে পারে, সেকেন্ডারি হতে পারে। অন্য জায়গা থেকে ক্যান্সার যদি আসে সেটাকে আমরা সেকেন্ডারি বলি। অন্ডকোষে খুব সাধারণত আসে না, তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই যারা আমাদের পেরিফেরিতে চিকিৎসক আছেন তাদের মনে রাখতে হবে, যেমন লিম্ফোমা অর্থাৎ রক্তের এক ধরনের রোগ যেটা আমরা জানি, সেটা অন্ডকোষে স্থান নিতে পারে এবং সেটা যদি ডায়াগনোসিস না হয় খুব দেরি হয়ে যেতে পারে। লিম্ফোমা ছাড়া ফুসফুসের এক ধরনের স্মল সেল লাং ক্যান্সার বলি, সেটা অন্ডকোষে আসতে পারে। মেলানোমা এক ধরনের ত্বকের ক্যান্সার, কিন্তু সেটাও অন্ডকোষে আসতে পারে। এটা খুব রেয়ার ভ্যারাইটি, যেটা আগে বলে নিলাম। এছাড়া প্রাইমারি ক্যান্সার হিসেবে অন্ডকোষে দুরকম হতে পারে। অন্ডকোষে লিম্ফোমা হতে পারে, যেটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা যায়। তাছাড়া আমরা মোটা দাগে আমাদের একাডেমিক পড়াশোনায় যেরকম বলে থাকি, সেমিনোমাটাস এবং নন সেমিনোমাটাস ক্যান্সার অফ টেস্টিস, যেটাকে আমরা বুঝে থাকি অন্ডকোষের ক্যান্সার। আচ্ছা, তো এই সেমিনোমাটাস এবং নন সেমিনোমাটাস, সেমিনোমা জিনিসটা আসলে কি, যদি খুব একটু একটু সহজভাবে বলেন তাহলে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। সেমিনোমা এবং নন সেমিনোমা দু ধরনের ক্যান্সারই অন্ডকোষের ভেতরকার কোষের ক্যান্সার। এটা কোষের প্রকৃতি, টিস্যুর আর্কিটেকচার, এগুলো থেকে হিস্টোপ্যাথোলজিক্যালি নির্ধারিত হয়। এছাড়াও সেমিনোমাটাস ক্যান্সারে শরীরে এর মধ্যে ব্লাডে কিছু কিছু মার্কার, আমরা সেরাম মার্কার বলে থাকি, এগুলা সেমিনোমায় একেবারেই বাড়ে না। নন সেমিনোমার আবার 4টি ধরন আছে, যেমন এমব্রায়োনাল কার্সিনোমা, ইয়োকসাইক টিউমার, কোরিওকার্সিনোমা এবং টেরাটোমা। এগুলাতে কোনো কোনো ক্ষেত্রে এই মার্কারগুলি বেড়ে যায়।
আচ্ছা, আমি কিন্তু সেমিনোমা একদম সাধারণ মানুষের প্রশ্নটা বলি, যেরকম হচ্ছে যে আমরা তো জানি যে অন্ডকোষ থেকে পুরুষদের শুক্রাণু তৈরি হয়। জি, এই শুক্রাণু তৈরির কোষের সাথে কোনো ব্যাপার আছে, যে শুক্রাণু তৈরির কোষগুলো কোনটা বা না কোষগুলো হ্যাঁ, কোনটা? খুব ভালো প্রশ্ন করেছেন ডক্টর রাজীব ভাই। শুক্রাণুর কোষে তৈরির যে কোষ, এই কোষের তৈরির বিভিন্ন পর্যায় আছে। ডেভেলপমেন্টের বিভিন্ন পর্যায় আছে। বিভিন্ন পর্যায়ে এক ধরনের সেমিনোমাটাস বা নন আচ্ছা, সেমিনোপাস আচ্ছা, আচ্ছা। টিউমার হতে পারে। কিন্তু শুক্রাণু তৈরির যে কোষ আমরা যেটাকে জার্ম সেল বলি, জি, জি, জি। মোটা দাগে জার্ম সেল টিউমারটাই ২ রকম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেমিনোমাটাস এবং নন সেমিনোমাটাস। আচ্ছা, ধন্যবাদ। তো এপিডেমিওলজিক্যাল অ্যাসপেক্ট যদি আমরা বলি, যেটাকে আমরা আসলে বলি যে এই রোগের হার কতটুকু বা এটা পৃথিবীতে আমরা কতটুকু এই ব্যাপারে সচেতন হওয়া উচিত, সেই ব্যাপারটা যদি একটু বলতেন যে পৃথিবীতে কি পরিমাণ এই রোগের আধিক্য আছে এবং বাংলাদেশে কি পরিমাণ মানুষ এই ধরনের রোগে ভুগছেন? এরকম কোনো গবেষণা আমাদের আছে কিনা? হ্যাঁ, গবেষণা আছে। পৃথিবীতে এই রোগের আধিক্য একেবারেই কম। আ এবং খুব মজার বিষয় হচ্ছে যে দেখা গেছে যে এশিয়ানদের মধ্যে আ টেস্টিকুলার ক্যান্সারের হার নন এশিয়ান অর্থাৎ হোয়াইটদের তুলনায় বেশ কম আচ্ছা। এবং হোয়াইটদের চেয়ে ব্ল্যাকদেরও কম। সুতরাং এশিয়ানরা আমরা তুলনামূলক বলা যেতে পারে যে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছি। সেফ পজিশনে আছে। সেফ পজিশনে আছি ডিউ টু আওয়ার রেসিয়াল ভেরিয়েশন। আ কি, কি লক্ষণ দেখলে আমরা চিন্তা করতে পারি যে একটা পুরুষের অন্ডকোষের ক্যান্সার হতে পারে? আ এখানে বেশ কিছু ধরনের লক্ষণ আছে। সবচেয়ে ১ম এ যেটা বলে নেওয়া ভালো যে আ অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি যে কোনো লক্ষণ নাই। আচ্ছা, আ এ ইনসিডেন্টালি কোনো একটা মানুষের পেটের আল্ট্রাসোনোগ্রাম করা হয়েছে অথবা ইঙ্গুনোস্ক্রোটাল রিজিয়ন অর্থাৎ তলপেট থেকে স্ক্রোটাম সহ আল্ট্রাসোনো করা হয়েছে। সেখানে কোনো অস্বাভাবিকতা দেখা গেছে। যদি লক্ষণ বলি যে অনেক সময় ভারী ভাব হতে পারে। আচ্ছা, পিণ্ড বা চাকা খুব সহজে দেখা যায় না যদি না সেটা খুব বেশি বড় হয়ে যায়। অনেক সময় যদি বেশি অ্যাডভান্স স্টেজে চলে যায় তাহলে পেটের মধ্যে লসিকা গ্রন্থি আমরা যেগুলোকে লিম্ফ নোড বলি সেগুলা ফুলে যেতে পারে। সৌভাগ্যের বিষয় আমি যখন এপিডেমিওলজি বলছিলাম তখনই এটা স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল দর্শকদেরকে যে খুব সৌভাগ্যের বিষয় যে আমাদের দেশেও আ স্টেজ 1 এবং স্টেজ 2 এর মধ্যে আমরা রোগীদেরকে পেয়ে থাকি। এবং রোগীদেরকে এই প্রাথমিক স্টেজে পেলে সঠিক সার্জারি এবং সার্জারি পরবর্তী প্রয়োজনে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিলে রোগীরা একেবারেই ভালো হয়ে যান। আচ্ছা। এটা একটা ভালো নিউজ যে আমরা বলতে পারি যে ১০০% ক্ষেত্রেই আ এটা সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আছে কিন্তু এখানে একটা ক্যাচ আছে রাজীব ভাই। সেটা হচ্ছে যে এটা আমরা আমাদের এর আগের আলোচনায়ও আলোচনা করেছি যে আমাদের রোগীরা আসলে জানেন না কোথায় যেতে হবে এবং আচ্ছা। কখন যেতে হবে। আমাদের চিকিৎসকরাও অনেক সময় এটাকে এটা তো আমাদের ধরেন যে রোগীদের, যেহেতু রোগীদেরও এক ধরনের অসচেতনতা, সাথে, সাথে এবং আমাদের এবং অবশ্যই, স্বাস্থ্য ব্যবস্থারও একটা স্বাস্থ্য সমস্যা। ব্যবস্থাকেই আমি আসলে দায়ী করব। কারণ একজন সাধারণ শিক্ষিত মানুষ কিংবা আমাদের দেশের প্রেক্ষাপটে প্রায় অশিক্ষিত, অর্ধশিক্ষিত মানুষ তো জানবেনই না যে কোথায় যেতে হবে। আ স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য সরকার কমিশন তৈরি করেছে। আমি সরকারকে সাধুবাদ জানাই। যেটা নিয়ে হয়তো আমরা অন্য কোনো সময় আলোচনা করব। আলোচনা করব। আমি টেস্টিকুলার ক্যান্সার নিয়ে যেটা বলছিলাম যে যেহেতু জানেন না এবং টেস্টিকুলার ক্যান্সার অনেকগুলো ডিজিজের সাথে মিমিক করে। আচ্ছা, যে আমরা বলি যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অনেকগুলা। এর মধ্যে একটি আছে যে টেস্টিসের টিবি, একটি আছে এপিডিডাইমো অর্কাইটিস। এগুলির কারণে অনেক সময় টেস্টিকুলার টরশনের ক্যান্সার কারণে টরশন হতে পারে, অন্যান্য কারণেও টরশন হতে পারে। তো এগুলা কারণে যেটা হয় যে লোকাল যারা সার্জন বা নন সার্জন যারা জানেন না, সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি, তারা স্ক্রোটাল অ্যাপ্রোচে আপনি নিজে সার্জন, আপনি খুব ভালো জানবেন। যারা স্ক্রোটাল অ্যাপ্রোচে অর্থাৎ স্ক্রোটামের মানে আমাদের অন্ডকোষ যে থলির মধ্যে থাকে, স্ক্রোটামের চামড়া কেটে টেস্টিস অপারেশন করার চেষ্টা করেন বা করেন। এটাতে হয় কি যে এটা ভেরি আপ স্টেজ হয়ে যায়। কারণ স্ক্রোটামের চামড়া কেটে টেস্টিকুলার সার্জারি করা কোনো ধরনের রিকমেন্ডেশনে নাই সারা দুনিয়াতে। আরেকটি ইস্যু আমরা বারবার বলে থাকি যে মাংস পরীক্ষা অর্থাৎ হিস্টোপ্যাথোলজি বায়োপসি পরীক্ষা ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড টু ডায়াগনোস ক্যান্সার। কিন্তু কিছু এক্সেপশন আছে যার মধ্যে টেস্টিকুলার ক্যান্সার একটি। আচ্ছা, আচ্ছা। সুতরাং প্রাথমিকভাবে শারীরিক পরীক্ষা, ফিজিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি এবং কিছু রক্তের পরীক্ষা, রেডিওলজি টেস্ট করেই আমাদেরকে বুঝতে হবে বা আশঙ্কা করতে হবে যে এটা টেস্টিকুলার ক্যান্সার এবং তাকে অবশ্যই ইঙ্গুইনাল অ্যাপ্রোচে
অর্থাৎ কুচকির পাশ দিয়ে কেটেই সার্জারি করতে হবে। যদি ইঙ্গুইনাল অ্যাপ্রোচে সার্জারি না করা যায়, স্ক্রোটাল অ্যাপ্রোচে ভুলেও সার্জন সার্জারি করে ফেলেন, তাহলে এটা আপস্টেজ হয়ে যাবে এবং রোগীর সার্ভাইভালের রেট অত্যন্ত কমে যাবে। জটিলতাটা বাড়তে পারে, অবশ্যই জটিলতা, অপারেশন পরবর্তী জটিলতা বাড়তে পারে। যেহেতু অন্ডকোষের ক্যান্সার, মানুষরা অনেক সময় ব্যাপারটাকে গোপন রাখতে চায় বা প্রাথমিক যে লক্ষণগুলো আছে সেগুলোতে গোপন রাখতে চায়, খুব অ্যাডভান্স স্টেজেই হয়তো আমাদের সামনে আসে। আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে যাতে সচেতনতা তৈরি হয় এই রোগটা খুব আর্লি স্টেজে ধরা পড়ার, এবং যাতে না হয় সেক্ষেত্রে কি কি ঝুঁকি আছে বা ঝুঁকিপূর্ণ আচরণ আছে মানুষের, যে আচরণগুলোর কারণে এই ক্যান্সারের প্রবণতা বাড়তে পারে। ধন্যবাদ রাজীব ভাই। যেসব ঝুঁকি আছে সেসব ঝুঁকির কিছু কিছু আসলে আমাদের হাতে নেই। যেমন আমরা বলি ক্রিপ্টোঅর্কিডিজম, অর্থাৎ টেস্টিস আমরা জানি যে প্রথমে অ্যাবডোমেনে থাকে, সেটা আস্তে 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 আমাদের কোষের যে থলি স্ক্রোটামের মধ্যে ডিসেন্ড করে। আমরা ডিসেন্ড যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন পেটের মধ্যে থাকে, আস্তে আস্তে নিচের দিকে নামে। তো অন্ডকোষ যদি সঠিকভাবে না নামে, অনেক সময় সেটা পেটের মধ্যে থাকতে পারে, অনেক সময় কুচকির কাছে অর্থাৎ ইঙ্গুইনাল রিজনে থাকতে পারে। তো অন্ডকোষ যদি না কমে তাহলে টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তো এখন অন্ডকোষ যদি সঠিকভাবে না নামে, বাচ্চার জন্মের পরেই অবশ্যই চেক করানো উচিত। যদি না নামে তাহলে শিশু সার্জনের শরণাপন্ন এটা খুব ভালো মেসেজ আমাদের সবার জন্য, কারণ আমাদের গ্রামে, উপজেলা লেভেলে অনেক জায়গাতেই বেবি ডেলিভারি হচ্ছে, সেখানে ছেলেবাবু হলেই যাতে করে তার অন্ডকোষটা চেক করা হয়। অবশ্যই অবশ্যই। এবং আরেকটা ব্যাপার, ক্লিনফিল্টার সিনড্রোম নামে এক ধরনের সিনড্রোম আছে, যেটি ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্লিনফিল্টার সিনড্রোমে টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। কিছু কিছু ভাইরাস আছে, যেমন ইপস্টিনবার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইভেন এইডস অর্থাৎ এইচআইভি ভাইরাস, এগুলাতেও টেস্টিকুলার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। বলা হয়ে থাকে যে যেসব পুরুষ সাবফার্টাইল অথবা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন, দেখা যাচ্ছে যে তাদের টেস্টিকুলার ক্যান্সার হবার সম্ভাবনা নন ফার্টাইল অর্থাৎ যেসব পুরুষের বাচ্চা কাচ্চা আছে তাদের চেয়ে কিছুটা হলেও বেশি। আচ্ছা আচ্ছা। সুতরাং এগুলি লক্ষণ অথবা এগুলি রিস্ক ফ্যাক্টর অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমি আবারও বলছি, বারবার বলতে চাই আমার দর্শকদের কাছে, আমার চিকিৎসক বন্ধুদের কাছে, যে যদি আর্লি ডায়াগনোসিস করা যায় টেস্টিকুলার ক্যান্সার, এটা সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। এই যে আপনি বারবার বলছেন যে আর্লি ডায়াগনোসিস, আমরা ডায়াগনোসিস করতে গিয়ে কি কি পরীক্ষা করতে পারি? আপনি একবার আলোচনা করেছেন যে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মাধ্যমে আমরা চেষ্টা করব, এছাড়া আমাদের কোনো ল্যাব টেস্ট অথবা ইমেজিং এগুলো কিছু আছে কিনা? ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে ফিজিক্যাল এক্সামিনেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন ডাক্তার রোগীর টেস্টিকল হাত দিয়ে দেখবেন এবং তিনি হাত দিয়ে দেখেই বেশ খানিকটা ধারণা করতে পারবেন। এছাড়া শরীরের অন্যান্য স্থানে টেস্টিকুলার ক্যান্সারের যেসব লক্ষণ প্রকাশ পেয়ে থাকে, যেমন আমি বলছিলাম যে অ্যাবডোমিনাল লিম্ফেডেনোপ্যাথি হতে পারে, সেটিও চিকিৎসক হাত দিয়ে বুঝতে পারবেন। তাছাড়া অনেক সময় শ্বাসকষ্টজনিত সমস্যা হতে পারে যদি সেটা ফুসফুসে ছড়িয়ে যায়। এগুলি লক্ষণজনিত পরীক্ষা বললাম। এছাড়া একটি পরীক্ষা আমাদের দেশে আনাচে কানাচে সব জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ ইঙ্গুইনোস্কোটাল রিজিয়ন, যেটি একজন ভালো সনোলজিস্ট, দক্ষ সনোলজিস্ট, যিনি অবশ্যই এমবিবিএস ডাক্তার এবং যার সনোলজিতে ডিগ্রি আছে, তিনি টেস্টিকুলার আল্ট্রাসাউন্ড করে খুব ভালো করে বুঝতে পারবেন যে এটি ক্যান্সারের সম্ভাবনা আছে। বেশ কিছু ফ্ল্যাগস আছে যেটি সনোলজিস্টরা ভালো বুঝবেন। এছাড়া আমি বলছিলাম যে কিছু কিছু ব্লাড মার্কার আছে, যেমন বেটা ইসিজি, আলফা ফিটোপ্রোটিন, এলডিএইচ, এগুলি করলে, এগুলি এলিভেটেড থাকলে আমরা টেস্টিকুলার ক্যান্সার আশঙ্কা করব। এরপরে রেডিওলজিক্যাল আরও বড় পরীক্ষার মধ্যে সিটি স্ক্যান অফ অ্যাবডোমেন অ্যান্ড পেলভিস আছে, সিটি স্ক্যান অফ চেস্ট আছে, যদি আমরা আশঙ্কা করি যে সেটি আমাদের ফুসফুসে ছড়িয়ে গেছে। এছাড়া পেট সিটি স্ক্যান, যেটি আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবল না, খুব অল্প কিছু সেন্টারে হচ্ছে, ব্যয়বহুল এবং ব্যয়বহুল অবশ্যই, সেটিও করা যেতে পারে রোগটি সম্পূর্ণভাবে রোগের এক্সটেন্ট সম্পর্কে কোথায় ছড়িয়েছে জানার জন্য। আপনি একটা আলোচনা করছিলেন বিটা ইসিজি, এটা নিয়ে কিছু মজার অভিজ্ঞতা তো আপনার আমাদের সবারই আছে। আমি বলতে চাচ্ছিলাম রাজীব ভাই, চাইলে আপনিও দর্শকদের সাথে শেয়ার করতে পারেন। যে মনে করি একজন খুব ভালো ডাক্তার উপজেলায় ইমার্জেন্সিতে বসে আছেন এবং
রোগী আসলেন যে তার বাম পাশের অন্ডকোষটি ফুলে যাচ্ছে বা বড় হয়ে যাচ্ছে, স্বভাবতই চিকিৎসক তার ক্লিনিক্যাল নলেজ অনুসারে একটি বিটা ইসিজি পরীক্ষা সাজেস্ট করবেন যে বিটা ইসিজি যদি বেড়ে যায় তাহলে কোরিওকার্সিনোমা, যেটা আমরা বলছিলাম সম্ভাবনা থাকে। নন সেমিনোমাস জার্ম সেল টিউমারের একটি ধরন, এটি হতে পারে। এরপরে যখন ভদ্রলোক টেস্ট করতে গেলে বিটা ইসিজি টেস্টটি কিন্তু উপজেলাতেও সচরাচরই হয়ে হয়। থাকে, কারণ যেটি এখানে মজার ক্যাচ সেটা হচ্ছে যে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে বিটা ইসিজি আস্তে আস্তে বাড়তে থাকে, কারণ প্লাসেন্টা অর্থাৎ গর্ভফুল থেকে বিটা ইসিজি উৎপাদন হয়। তো এখন যারা জানে না তারা বলবে যে একজন পুরুষ মানুষকে প্রেগনেন্সি টেস্ট টেস্ট দেওয়া দিয়ে হয়েছে, দিয়েছে, হ্যাঁ। এবং এটি নিয়ে হয়তো তাদের অজ্ঞানতার কারণেই দেখা গেল যে সেই পুরুষ একটা- ভদ্রলোকটি টেস্টটি করলেন না, এবং কোরিওকার্সিনোমা কিন্তু খুব ডেঞ্জারাস। শুধু সেটাও না, ডাক্তার ভুল পরীক্ষা ডাক্তার ভুল দিয়েছে, পরীক্ষা এই ধরনের দিয়েছে, একটা অভিযোগ হতে এই পারে। ধরনের অভিযোগও হতে পারে। কোরিওকার্সিনোমা যেটা বলছিলাম রাজীব ভাই, কোরিওকার্সিনোমা খুব ডেঞ্জারাস। সেমিনোমা খুব ধীরে ছড়ায়, কিন্তু নন সেমিনোমা খুব দ্রুত ছড়ায়, এবং নন সেমিনোমার চিকিৎসা আমাদের জন্য বেশি চ্যালেঞ্জিং। কোরিওকার্সিনোমা সে যদি ফেলে রাখে, দীর্ঘদিন চিকিৎসা না করে, এটা খুব দ্রুত ফুসফুসে ইভেন ব্রেনে ছড়িয়ে যেতে পারে, যেটার চিকিৎসা করা আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং জি, জি। থাকে। চিকিৎসা পদ্ধতি কি কি আছে? আমাদের যদি একটা মানুষ, পুরুষ মানুষ যদি ডায়াগনোসিস হয়েই যায় যে না তার আসলে অন্ডকোষের ক্যান্সার হয়েছে, সেটা সেমিনোমা হোক নন সেমিনোমেটাস হোক, চিকিৎসা পদ্ধতি কি কি আছে? পদ্ধতির মধ্যে আমরা যেটা বলে থাকি, সবচেয়ে প্রথমে ইঙ্গুইনাল অ্যাপ্রোচ দিয়ে তার অর্কিডেক্টমি করতে হবে, অর্থাৎ সেই অ্যাফেক্টেড টেস্টিস ফেলে দিতে হবে। এবং ডক্টর আসমাউল হোসেন, আমরা একটা ফোন নিব, আমাদের দর্শক আমাদের ফোনে অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক, আপনার নাম পরিচয় বলে, বয়স বলে কথা বলতে পারবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম রহিমা খাতুন। জি, আমার বয়স 55। আমি একটা স্কুলের টিচার। আমার এই রোজার মধ্যে ধরা পড়ছে যে আমার ফুসফুসে ক্যান্সার আক্রান্ত করছে। এখন আমি একটু আপনাদের সহযোগিতা চাই। আমি অবশ্য 12 মিনিট ডাক্তার দেখাইছি। ওনার নাম ডাক্তার দেলোয়ার হোসেন। আমি আরো ভালো কিভাবে ট্রিটমেন্ট করে এটা থেকে রক্ষা পাই, সেই কারণেই আমি ফোনটা করছি। হ্যালো। সংক্ষেপে একটু, জি, যদিও আমাদের আজকের ধন্যবাদ ম্যাডাম। অনুষ্ঠানের সাথে মিললেই। আপনি ফুসফুসের ক্যান্সার হয়েছে কিভাবে জানতে পেরেছেন সেটা আপনার প্রশ্ন থেকে পরিষ্কার হলো না। প্রথমে যেটা করতে হবে, আপনার ডায়াগনোসিস কনফার্ম করতে হবে এবং আপনার স্টেজিং কনফার্ম করতে হবে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমি যেটা বারবার বলি, সেটা হচ্ছে ফুসফুসের ক্যান্সারেও আমরা কোর বায়োপসি নিয়ে থাকি, অর্থাৎ মাংস নিয়ে থাকি। শুধুমাত্র রস বা সেল নিলে পরবর্তীতে অনেকগুলা চিকিৎসা অপশন আমাদের ব্যবহার করা সম্ভব হয় না। সুতরাং আপনাকে আমন্ত্রণ রইল আমাদের হাসপাতাল জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আমাদের কাছে আসুন। আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু কি কি করতে হবে সেটা আমাদের টিম খুব ভালোভাবে আপনাকে পরামর্শ দিতে পারবে, এবং আমাদের সীমাবদ্ধতার মাঝেও আপনাকে আমরা সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, ধন্যবাদ। আমরা চিকিৎসা পদ্ধতি নিয়েছিলাম খুব সংক্ষেপে। চিকিৎসা পদ্ধতি আমি যেটা বলছিলাম যে অবশ্যই ইঙ্গুইনাল অ্যাপ্রোচে অর্কিডেক্টমি করতে হবে। আচ্ছা। এবং অনেক সময় দেখা যায়, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে বায়োল্যাটারাল টেস্টিকুলার ম্যালিগনেন্সি হয়েছে, এবং সেই ভদ্রলোক অথবা যদি বলি যে বাচ্চা 20 বছর বয়সী একটা ছেলে বা বাচ্চা যাই বলি, তার ফার্টিলিটির বিষয় আছে, তার ভবিষ্যৎ ফ্যামিলির বিষয় আছে। সুতরাং যদি বায়োল্যাটারাল হয়। জি, আমাদের আরেকটা ফোন আছে একটু। জি, আমাদের দর্শক, আপনার নাম পরিচয় বয়স বলে কথা বলবেন। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। জি, মিজান সাহেব বলেন। আমি আপনার 92-তে আমার একটা অন্ডকোষ বড় হয়ে গিয়েছিল। তো আমি ডাক্তার দেখানোর পরে আপনার উনি বললো যে হাইড্রোসিল, তখন হাইড্রোসিল অপারেশন করার পরে তারপরে আমি 7-8 বছর মোটামুটি ভালোই ছিলাম। তো 2003 সাল থেকে আমার ডায়াবেটিস ধরা পড়ে, এবং তারপরে থেকে আস্তে আস্তে আবার একটা অন্ডকোষ আমার এখনো বড় আছে আর কি। তো এক্ষেত্রে আমার কোনো আছে কিনা আর কি, আমি কোনো পরীক্ষা নিরীক্ষা জি, জি, বা জি, যেতে পারবো ধন্যবাদ। কিনা? ধন্যবাদ মিজান সাহেব। আপনি বলছিলেন যে 92 সালে, অর্থাৎ বেশ আগে আপনার একটি অন্ডকোষ বড় হয়ে যায়, এবং যেটা হাইড্রোসিল হিসাবে ডায়াগনোসিস হয়েছিল, এবং সেটা কেটে ফেলতে হয়েছিল। এখন আমাদের যেটা প্রশ্ন, বা আপনি পরবর্তীতে যখন চিকিৎসকের শরণাপন্ন হবেন, তখন আমাদের পরামর্শ সেটা হচ্ছে যে আপনার তখন কোনো হিস্টোপ্যাথোলজি করা হয়েছিল কিনা। আশা করছি যে হিস্টোপ্যাথোলজি করা হয়েছিল, বা যদি নাও হয়ে থাকে এবং আপনার সার্জারিটা খুব ভালো হয়েছিল, আল্লাহ মাফ করুক যদি সেটা ক্যান্সারও হয়ে থাকে, কারণ
বেশ দীর্ঘ সময় আপনি মাশাআল্লাহ ভালো আছেন। আবারও হিস্টোপ্যাথোলজি করে পরবর্তী চিকিৎসায় যাবে এবং হিস্টোপ্যাথোলজি না রাজীব ভাই, এখন আবার তার পূর্ণাঙ্গ ইভালুয়েশন লাগবে, তার যে evaluation বাকি লাগবে। টেস্টিসটা আছে সেটার আল্ট্রাসোনোগ্রাম করতে তাহলে হবে, একজন ব্লাড বায়োকেমিস্ট্রি ক্যান্সার করতে হবে। বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবে। অবশ্যই তিনি ক্যান্সার আচ্ছা, বিশেষজ্ঞ। আমাদের আসলে একদমই সময় কম। চিকিৎসা পদ্ধতি আমরা যেটা বলছিলাম, অপারেশন ছাড়া আর কি কি পদ্ধতি আছে? অপারেশন ছাড়া, অপারেশনের পরবর্তী হিস্টোপ্যাথোলজি এবং তার স্টেজিং ওয়ার্কআপ অনুসারে কেমোথেরাপি, প্রয়োজনে রেডিওথেরাপি দেওয়া আচ্ছা লাগবে। আচ্ছা, আমরা যেটা ফার্টিলিটির কথা বলছিলাম, একদম 30 সেকেন্ডে ফার্টিলিটির কোনো প্রবলেম হবে কিনা? ফার্টিলিটির প্রবলেম হবে, যেহেতু তার একটা টেস্টিস বা কোনো ক্ষেত্রে একটা টেস্টিস এবং আরেকটা টেস্টিসের অংশবিশেষ ফেলে দেওয়া হচ্ছে, তার ফার্টিলিটি প্রবলেম হবে। এক্ষেত্রে আমরা ফার্টিলিটি কাউন্সিল করে থাকি, তার শুক্রাণু প্রয়োজনে আমরা ক্রায়ো প্রিজার্ভ করে রাখতে পারি, এবং আমরা যেসব কেমোথেরাপি ব্যবহার করে থাকি সেসব কেমোথেরাপিও অনেক সময় ফার্টিলিটিকে এফেক্ট করে। সুতরাং চিকিৎসা ব্যবস্থা আমি বারবার বলে থাকি যে একটা সমন্বিত ব্যবস্থা, সেখানে ফার্টিলিটি কাউন্সিলর থাকবে। জীবনের চেয়ে ফার্টিলিটি নিশ্চয়ই জীবনের চেয়ে ফার্টিলিটি বড় না। এবং ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ গোলাম দিল আসমাল হোসেন, আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমরা অনেক আলোচনা করতে চাচ্ছিলাম কিন্তু সময় একদম কম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চয়ই আজকের অনুষ্ঠান নিয়ে আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ নিরাপদ থাকুন এবং যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধনপ্রাপ্ত শুধুমাত্র MBBS চিকিৎসকের শরণাপন্ন হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।